গুড ইভিনিং, আমি প্রিয়দর্শিনী বিশ্বাস মুখার্জি। আজকে হানা টেলসে আমার পিকচার এবং আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমাকে আমার প্রোফাইলে যেতেই হচ্ছে। শোনা যাচ্ছে কিনা আচ্ছা সেটা দেখার জন্য যদি কমেন্টস পাই সেই আশায়, মানে কমেন্টস দেখতে পাওয়া যায় না, সে আশায় আমি পাশে মোবাইলটা রাখলাম। আজকে আমি কিন্তু ঠিক 7টার সময় শুরু করেছি, হয়তো 7টার একটু 2 মিনিট আগেই, না 7টাতেই শুরু করেছি। এবং আমি কিন্তু 1 মিনিটও সময় নষ্ট করব না, কারণ যেহেতু ওয়াইফাই, ইন্টারনেট এগুলোর উপর আমাদের নির্ভর করতে হয়, কখন কি কানেকশন থাকে না থাকে। তার মধ্যে প্রচণ্ড গরম, বৃষ্টি কোনো চান্স নেই, এখন থেকেই স্লো কানেকশন দেখাচ্ছে, মোবাইল প্রচণ্ড গরম হয়ে আছে, কোনো সময় কানেকশন চলে যেতেই পারে। তাই আমার যেটুকু বক্তব্য, আমার যেটুকু বলার, সেটুকু আমি রাখলাম, বললাম, চলে যাব। কিন্তু দেখায় আমার পাশে এসে কে জুটলো, এই যে আমার লাইফ লাইন, আমার অক্সিজেন, ইচ অ্যান্ড এভরিথিং, মানে সোর্স অফ মাই হ্যাপিনেস, সব কিছু শুরু হয়ে গেল বাহির অসভ্যতা। এই আমার আজকে আমি বলে দিচ্ছি যে গল্পটা বলছি, তার পিছনে কিন্তু কোনো রকম আমাকে যারা ভালোবাসে, কারণ আমার লাইফ তো অনেকেই দেখে, তো লাইভ অনেকেই যেহেতু দেখে, সেহেতু লাইভ দেখতে গিয়ে অনেকেই আমার পরিচিত, অনেকে হয়তো এখানকারও। আমি কাউরির কাছে কোনো সহানুভূতি, তাদের কাছে কোনো সহানুভূতি চাই না, বা সহানুভূতি নেওয়ার জন্য গল্পটা বলছি না। যারা আমাকে সত্যি সত্যিই মন থেকে ভালোবাসে না, আর যারা মন থেকে ভালোবাসে তারা সহানুভূতি দেখাবে না। তারা যেটা দেখাবে বা যেটা জানাবে বা যেটা ফিল করবে, সেটা আমার কাছে পরম প্রাপ্তি, এবং সেটা তারা জানে আমি কাদের দলে কাকে ফেলছি। তো সেই কারণে আমি আমার নিজের একটা জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করছি। এবং হয় না যে কোনো একটা সমস্যা হলো, সেই সমস্যাটা তুমি দূর করতে গিয়ে তুমি হয়তো আরেকটা সমস্যা জানতে পারলে, যেটা হয়তো তোমার থেকেও ভয়ানক। আমরা যেমন ডাক্তারের কাছে যখন কোনো, যেহেতু আমি চেম্বারে কাজ করি, মানে করতাম, কিন্তু আমার কাজের লোকেদের কল্যাণে সে কাজটা আমার চলে যাচ্ছে, কারণ তারা ম্যাক্সিমাম দিন আসে না। ম্যাক্সিমাম দিন আমাকে অসম্ভব পরিমাণ আমার পুরো প্রেশার পড়ে যায়। আমার মা বেডরিডেন, কালকে বিশালাক্ষীকে বলছিলাম আমি একটু ভালো নেই, খুব সমস্যা আছে। এটাই হচ্ছে সমস্যা, যে ম্যাক্সিমাম দিন আমাকে মানে রান্নার জোগাড়, বাসন মাজা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করতে হয়। আমার কাজ আমার মাথায় উঠেছে তাদের কল্যাণে। যাই হোক, আমি বিয়ের পর যখন আমার শ্বশুরবাড়িতে গেলাম, তখন আমি কিন্তু কোনো ভিউয়ার্স দেখতে পাচ্ছি না, সম্ভবত কেউ নেইও। তো আমি যখন প্রথম বিয়ের পর গেলাম, কেন যে আমি যখন বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে গেলাম, তখন ওদের আমাকে একেবারেই পছন্দ হয়নি। এবং আমার হাজবেন্ড যেহেতু আমার হাত ধরে নিয়ে গেছিল, কারণ আমার হাজবেন্ডের খুব পছন্দের মানুষ হয়তো আমি ছিলাম, সেহেতু সে আমার হাতটা সবসময় শক্ত করে ধরে রাখতো। কিন্তু হাজবেন্ড ছাড়া সত্যি কথা বলতে কি আমি তেমন কাউরির কাছে কোনো স্বীকৃতি পাইনি। আমার একজন কাকা শ্বশুর ছিলেন, তিনি আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু কাকা শ্বশুর তো অন্য বাড়ি, সেটা তো কথা না। তা আমার হাজবেন্ডেরই খুব কাছের জন, সবসময় কি নামটা উল্লেখ করার দরকার আছে? ধরে নাও তার সব থেকে কাছের জন আমার শ্বশুর বাড়ির কে হতে পারে? সে আমার উপর একটা অদ্ভুত ধরনের ক্রিয়াকলাপ করেছিল, যেটা প্রবলেম সলভ করতে গিয়ে আমি আর একটা প্রবলেম
শুনেছিলাম, যেটা আমার থেকেও ভয়ঙ্কর, কিন্তু সেটাও বলবো। তাহলে প্রথমে আমারটাই বলি। সদ্য মা হয়েছি তখন আমি, আমার ছেলেটাকে নিয়ে তখনও পর্যন্ত আমি মানে ব্যস্ত বাচ্চাটাকে মানুষ করার জন্য। বাচ্চাটা রাত্রিবেলায় প্রচণ্ড কাঁদে, প্রচণ্ড অসুস্থ হয়, প্রচণ্ড রকমের ব্যস্ত আমি তখন। ঠিক সেই সময় আমার উপর আমি জানি না কেন আমার হঠাৎ করে একটা অদ্ভুত শরীরের মধ্যে একটা অদ্ভুত প্রবলেম শুরু হলো। সেটা হচ্ছে যে আমি রাত্রে ঘুমাতে পারতাম না, অসম্ভব ধরনের ইরিটেশন, অসম্ভব ধরনের মেজাজ, অসম্ভব ধরনের কান্নাকাটি, মানে যার কোনো কুল কিনারা আমি খুঁজে পেতাম না। অনেক সময় পোস্ট ডেলিভারি এগুলো হয়, কিন্তু সেই রকম কোনো লক্ষণ ছিল না, কারণ আমি আমার বাচ্চাটাকে আঘাত করছি বা কোলে নিতে চাইছি না, তাকে মারতে চাইছি, সেরকম নয়। কিন্তু পোস্ট ডেলিভারি যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে তার বাচ্চার উপর সে প্রথমেই অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, সেসব মায়েরা। তা নয়, অদ্ভুত ধরনের কিছু আচরণ আমি করছিলাম। তার মধ্যে একটা ছিল যে আমি একবার মনে আছে এরকম অনেকদিন বাড়িতেই তো বসে আছি, তো মা, আমার হাজব্যান্ড খুব ফোর্স করলো, চলো না দোকানে যাই, একটু কেনাকাটা করি, কিছু করি। তো আমি গেলাম। এবার একটা জুয়েলারি শপে আমাকে নিয়ে গেছে আমার হাজব্যান্ড। মা হয়েছি, কিছু গিফট, দামি গিফট তো আমাকে দেয়া উচিত ও মনে করছে। আমি ছবি দেখতে পাচ্ছি, নামটা এখনো দেখতে পাচ্ছি না। তো তো যাই হোক, তারপরে আমি আমি জুয়েলারি শপে গিয়ে আমি যখন আমাকে দুল ট্রাই করছে, দুল সেট একটা, আমি না দুলটা ট্রাই করতে গিয়ে আমার মনে হলো ওই যে যেটা স্টার্ট যেটা পিন যেটা ঢুকাবো আমি, যেটা দিয়ে পরবো দুলটা, তার মধ্যে একটা কিরকম ব্লাড লেগে আছে। তো আমার না অদ্ভুত ভয় লাগলো। আমি তাড়াতাড়ি করে দুলটা খুলে ফেললাম। আমার নিজেরই মনে হলো আমার কানের ফুটো দিয়ে কি রক্ত পড়ছে, কারণ আমার বহুদিন তখন দুল টুল পড়িনি। দেখলাম না, কিন্তু আমার যেন মনে হলো আমি এক ঝলক দেখেছি, এক গ্ল্যান্স দেখেছি যে ওই দুলটার মধ্যে রক্ত লেগে আছে। তো আমি বললাম যে আমার খুব পছন্দ হয়েছিল সেটটা, এবং আমার হাজব্যান্ড তখন মানে প্রায় বিল মেটাবে। আমি অদ্ভুত একটা পরিস্থিতি করে চলে এলাম যে আমি কিছু নেব না। তো ও বুঝতে পারলো না, ও একটা অদ্ভুত মানে খুব এম্বারাসিং একটা কন্ডিশন, যে দোকানে সবাই জানছে আমি এটা নেব, প্রায় বিল মেটাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমি বলছি আমি নেবো না, আমার প্রবলেম আছে, আমার ভালো লাগছে না, কিছু বাড়ি চলো। তো ও তো ডাক্তার, ও বুঝতে পারলো যে আমার কিছু একটা আমার কিছু একটা প্রবলেম হচ্ছে। তো আমাকে খুব একটা জোর না করে আমাকে বাড়িতে নিয়ে এলো। তারপরে বললো যে ঠিক আছে অন্যদিন আমরা না, এই মাহিনা সত্যি, হ্যাঁ মাহিনা অসম্ভব অসভ্যতা করে, ওকে বাইরে বার করে দেয়। দাঁড়াতে কোলে নিলে অনেক কম্পারেটিভলি কোলে নিলে আমার মনে হয় কম চেঁচাবে। তো তারপর থেকে লক্ষ্য করলাম যে যেখানে যে জিনিসপত্র আমি দেখছি আমার প্রত্যেকটা জিনিসে মনে হচ্ছে রক্ত লেগে আছে। যখন আমি আমার বাচ্চাটাকে কোনো রকমে ঘুম পাড়িয়ে আমার হাজব্যান্ডের পাশে এসে ঘুমোতে আসছি, বা একটা কোনো সুন্দর সময় কাটাতে আসছি, আমার যেন মনে হচ্ছে চাদরে রক্ত লেগে আছে। বা আমরা কোনো এমনও হয়েছে যে আমি বেড়াতে গেছি, ঝা চকচকে হোটেল,
সেখানে রক্তের কোনো প্রশ্নই নেই, মানে ব্লাড স্টেন যাকে বলা হয়, রক্তের একটা দাগ। হ্যালো পারমিতা, থ্যাংক ইউ, এসে গেছো। হ্যালো দীপান্বিতা, এতক্ষণে দেখতে পাচ্ছি। তো যে কটা নাম দেখতে পেলাম আর কি কমেন্ট না করলে আমি দেখতে পারলাম। হ্যালো জয়তী। তো মানে চেঁচানোর জন্য পারমিতা বুঝতে পারছো তো, মানে মাহি এখন অসভ্যতা করবে, চুপ করে বস, চুপ করে বস, চুপ করে বস। তো অসভ্যতা করবে সেই কারণে এরকম করছে। তো হ্যাঁ, এসে গেছো। আমার একটু ঠিক 7টা থেকে শুরু করেছি, যেটুকু শুনতে পেলে না প্রথমটা শুনেনি, কারণ আমার নিজের জীবনের ঘটনা দিয়েই শুরু করলাম। তো হোটেলে গেছি, হোটেলে গিয়ে দামি হোটেল, 5 স্টার হোটেল, সেখানে অন্তত পক্ষে 5 স্টার হোটেলে খাবার আমাকে টানে না, সব একরকম লাগে, আর আমি খাবার খুব একটা চিনিও না। আমার ওই বাঙালির আলু পোস্ত ভাতই পছন্দ। তো আমার শুধু মনে হয় যে দেওয়ালে একটা রক্তের দাগ, কোথাও একটা বিছানায় রক্তের দাগ, বালিশে রক্তের দাগ, আমি না পাগল হয়ে গেছিলাম। তো শাড়ি পরতে যাচ্ছি, সেই শাড়িতে মনে হচ্ছে রক্তের দাগ। ওর হয়তো আমি ওকে খুব আদুরে মুহূর্তে ওকে জড়িয়ে ধরতে যাচ্ছি, আমার হাজব্যান্ডকে, মনে হচ্ছে ওর জামাতে কিছু একটা স্টেন লেগেছে, ব্লাড স্টেন লেগেছে, শুধু ব্লাড, শুধু ব্লাড আর ব্লাড, চারদিকে ব্লাড। তো মানে আমি না পাগলের মতন, মানে কি বলবো, আমি এতটাই অস্থির হয়ে গেছিলাম যে আমি বুঝতে পারছিলাম না কিছুতেই যে কেন এরকম হচ্ছে, কেন এরকম প্রবলেমটা হচ্ছে। মেঝের মধ্যে হয়তো মুহূর্তের মধ্যে মনে হলো যে কিছু একটা দাগ লেগে আছে যেটা রক্তের মতন। আমি আমার হাজবেন্ডকে ডাকছি, বা বাবাকে ডাকছি, বা মাকে ডাকছি বাড়িতে ফিরে এসে, যে দেখো এটা কিসের রক্ত গো? বলছে কিছু রক্ত না তো। হয়তো ছেলেটাকে ওষুধ খাওয়াতে গেছিলে, কারণ বাচ্চাটা আমি বললাম খুব ভুগতো, খুব ঠান্ডা লাগতো, সে ওষুধটা হয়তো পড়েছে চ্যাটচ্যাটে। আবার ওরা যদি হাত পা দিয়ে বা হাতের আঙ্গুল দিয়ে দেখতে যেত, তাহলে আমি চিৎকার করতাম, হাত দিও না, ক্ষতি হয়ে যাবে। তো থ্যাংক ইউ, কিন্তু আমি প্রচন্ড রকমের প্রবলেমে আছি জয়তী, প্রচন্ড রকমের। মানে আজকে আমি লাইভ ইদানিং করছি খুব প্রবলেমে। তো এইরকম যখন করতাম, মানে আমি সব সময় চারিদিকে শুধু দাগ, রক্ত, আর এডস হবে, মানে আমার রক্ত ইকুয়াল টু কি। এখন আমি যেহেতু চিরদিনই এই মেডিকেল টার্মগুলোর সঙ্গে খুব পরিচিত, তো আমার মনে হতো এই রক্ত থেকে কি মনে হতো যে ওই রক্তটা আমার গায়ে লাগবে, যদিও ওভাবে এডস হয় না, সেটা আমি খুব ভালো করে জানি। আমার হাজবেন্ড তখন আমাকে পাখি পড়া করে বোঝাতো, কিন্তু আমার মাথায় আসতো, মানে যে সিরিঞ্জে আমাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, হ্যাঁ সেভাবে আসে, রিসাইকেল করে সেগুলোতে আসে, কিন্তু অনেক সময় রিসাইকেল হয়, সেটা পারমিতা খুব ভালো করে জানবে যে কত রকম 2 নম্বরই কাজকর্ম আমাদের এই মেডিকেল লাইনে হচ্ছে, যার জন্য অনেক সময় অনেক রোগ ছড়িয়ে যাচ্ছে ইলিগালি। যে এই যে সিরিঞ্জগুলো যেখানে ফেলে দেওয়া উচিত, ভেঙে ফেলা উচিত, একদম ডিস্ট্রয় করা উচিত, সেখানে সেগুলো রিসাইকেল হচ্ছে। কোনো সিরিঞ্জ ব্যবহার করার আগে 10 বার করে, মানে কোনো ইঞ্জেকশন নিতে হলে আমার হাজবেন্ডকে আমি দাঁড়িয়ে থাকতে বলতাম, আমি বলতাম যে তুমি আগে সিরিঞ্জটা চেক করে দাও। তুমি আমাদের নিজের এলাকায় নাই, হাজবেন্ড ঠিক আছে চেক করে দিচ্ছি, কিন্তু অন্য কোনো জায়গায় যখন আমি বাচ্চাটা হতে গেছি তখনও যখন বলছি তুমি চেক করে দাও, সেটা একটা অন্য নার্সিংহোম, সেটা না খুব একটা ভালো ঠেকে না। কিন্তু সেই তখন থেকে, মানে বাচ্চাটা হওয়ার সময় থেকে, বাচ্চাটা হওয়ার পর থেকে, পরে হোটেলে যাচ্ছি, সব জায়গায় বালিশ, চাদর, দেওয়াল, নিজের হাতের আঙ্গুল, নখ রাখা। আমি তো নখ এমনিতেই রাখতাম না, কারণ বাচ্চাটাকে একবার তেল মাখাতে গিয়ে, মেসেজ করতে গিয়ে, না গা মোছাতে গিয়ে, স্নান করার পর, যে স্টেজটা এখন 12 মিটার যাচ্ছে, যে ছোট্ট বাচ্চা মোছাতে গিয়ে আমার নখে, ওর বুকে একটি জায়গা কেটে গেছিল আমার ছেলে। তো হ্যাঁ, তো তো আমি সে এমন কেঁদেছিলাম, একটু আঁচড় লেগেছিল আমার ছেলের, কিন্তু নিজের সন্তান, তার বুকে আমার নখ রাখার জন্য আঁচড় লাগলো, আমি সে নখ রাখতাম না, কিন্তু তবুও যেন মনে হতো নখের ফাঁকে রক্ত। কি যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। এবং আমি পারমিতার নাম বারবার বলছি এই কারণে, কোনো রকম পারমিতাকে
এটা বুঝবে বলে বলছি, এই কারণে বলছি পারমিতার নাম, কারণ পারমিতা এই লাইনে ছিল। পারমিতা ঝা যে এখন দেখছে, এখন কি পারমিতা কি এখন টাইটেলটা, ওর বড় টাইটেলটা ব্যবহার করছে বোধহয়, কি যাই হোক। তো ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল। তো কেএস দত্ত, ডক্টর কেএস দত্তকেও খুব ভালো করে জানেন, যে ও সাইকিয়াট্রিস্ট, বহরমপুরে ও খুব ভালো করে চিনবে। তো আমি তখন একজনের কাছে গেলাম, কেএস দত্ত নামটা এই কারণে বললাম, কেএস দত্তর কাছেও গেছিলাম। এবং কেএস দত্তর কাছে যখন গেছিলাম, যে আমার কেন এটা হচ্ছে, আমার সব সময় সব জায়গায় শুধু রক্ত 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 রক্ত, আমি স্বাভাবিক জীবন হারিয়ে ফেলেছি। দেখো, একদিন কেউ তোমাকে দোকানে গেল, একদিন তোমার সঙ্গে কেউ জিনিসপত্র কিনতে গেল, সে তোমাকে দেখলো যে তোমার একটা কোনো তুমি বলছো যে আমি এই জিনিসটা নেব না, এখানে ব্লাড স্টেন আছে, সে হয়তো একদিন সে তোমাকে স্পেয়ার করলো, সে ছেড়ে দিল। দ্বিতীয় দিন তোমাকে সে, তোমার হাজবেন্ড একটা কিছু কিনে দিতে চাইলো, বললো চলো আজকে চলো, তুমি দ্বিতীয় দিনও যদি সেম জিনিসটা করো, তৃতীয় দিনও যদি সেম জিনিসটা করো, হ্যালো সুকল্যাণ, তাহলে কি হয়, সেটা একটা কোথাও গিয়ে একটা অ্যাবনর্মালিটিটাই প্রকাশ পায় কোথাও গিয়ে। এবং সেই কারণে আমি ডক্টর কেএস দত্তের কাছে গেলাম, উনি সাইকিয়াট্রিস্ট, যে আমার কি কোনো প্রবলেম হচ্ছে, এবং বাড়িতেও সবাই এটা নিয়ে আলোচনা করছে যে এরকম কেন হচ্ছে। মানে আমি এমন হতো যে সন্ধেবেলায়, সন্ধে হলেই এটা বাড়াবাড়ি হতো। সন্ধে হওয়ার পর আমি কি করতাম, ওই সুইচ বোর্ডে, মানে তখন তোমরা আমাকে দেখলে, সেই পিরিয়ডে আমাকে দেখলে হয়তো অনেকেই চিনতে পারবে না যারা আমাকে আগে দেখেছে বা পরে দেখেছে, আমি সুইচ বোর্ড, আমি এটা কাপড় দিয়ে মুছে মুছে বেড়াতাম। আমার মনে তো সুইচে আমি যে হাত দেব, সুইচে রক্ত লেগে আছে। হ্যালো, তো সুইচে রক্ত লেগে আছে। এইরকম হওয়ার পর আমার যেটা হলো, হ্যালো অলোক যে এখন ওয়াচিং দেখাচ্ছে, ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ও কেএস দত্ত নাম চিনবে, ডক্টর কেএস দত্ত, আমি তো নাম করেই বলছি, বহরমপুরে সাইকিয়াট্রিস্ট। তো কেএস দত্তর কাছে যখন গেলাম, তখন আমি মানে সেম টাইমে আমি অন্য একজনের কাছেও গেলাম, যে কিছু বোঝে, মানে এইসব তন্ত্র মন্ত্র, কিছু ভয় পাওয়া, যে তুমি ডাক্তারকেও দেখাও, তোমার যেভাবে হোক তুমি অ্যাটলিস্ট উপকার পাও। এবং যার কাছে গেলাম সে আমাদের বিয়ে দিয়েছিলেন, সে অনেক কিছু জানতেন। তো সে আমাকে বললেন যে দেখো, তোমাকে আমি বুঝতে পারছি তোমার উপর যেটা করা হয়েছে সেটা একটাই কারণে করা হয়েছে, কারণ তোমাকে একেবারেই পছন্দ না, এবং তুমি এইরকম অ্যাবনর্মাল আচরণ করলে তোমার শ্বশুরবাড়িতে তো তোমাকে, মানে তুমি সংসার করতে পারবে না, তোমার হাজবেন্ড কতদিনই সহ্য করবে, তুমি তার শার্টে রক্তের দাগ পাচ্ছ, তুমি দেওয়ালে রক্তের দাগ দেখছো, তুমি বিছানায় তার সঙ্গে একসঙ্গে এক বেড শেয়ার করতে গেলে বিছানায় তুমি রক্তের দাগ দেখে চলে আসছো, যে না আমি এখানে শোবো না, বিছানায় রক্ত, দেখো চাদরে কিরকম রক্তের দাগ লেগে আছে, দেখো চাদরে কিরকম রক্তের দাগ লেগে আছে। এই ধরনের তুমি যদি আচরণ করো, তাহলে ইন জেনারেল হয় কি, একটা মানুষের প্রতি দূরত্ব তৈরি হয়, সে বিরক্ত হয়ে যায়। সারাদিন কাজের পর যখন অ্যাবনর্মাল কথাবার্তা শুনে, যদি সে এসে দেখে যে আমি একটা কাপড়ে করে করে সুইচ মুচ্ছি, চারিদিকে রক্ত, একটা দুল কিনতে গেলে আমার মনে হচ্ছে সেই দুলটা রক্ত লেগে আছে, আমার এডস হবে ওটা পড়লে, এই অদ্ভুত ধরনের, মানে যার কোনো লজিক নেই, সেই ধরনের, আমি নিজেও জানি যে কি কোনভাবে কোন রোগ কিভাবে আসে, তবুও আমাকে কোথাও একটা অদ্ভুত ধরনের ভয় সেই সময় বোকা বানিয়ে দিয়েছিল। যেটা আমি বলছি, আমার ছেলেটা তখন সদ্য হয়েছে, বড় ছেলেটা, তো আমাকে বললেন যে আমি অনেক চেষ্টা করব, কারণ এবং তোমার এটা কমে যাবে, তুমি একটু ধৈর্য ধরো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু ডাক্তারের কাছেও গেলাম, কেএস দত্তের কাছে, এবং কেএস দত্ত গিয়ে ডাক্তারকে গিয়ে আমি সমস্ত কথা বলতাম। এবং ডক্টর কেএস দত্তর সঙ্গে যারা ওনাকে চেনেন, তারা জানেন যে উনি কি লেভেলের, ওনার ধৈর্য, উনি কি লেভেলের, যেটা সাইকিয়াট্রিস্টদের হওয়া দরকার। মানে সাইকিয়াট্রিস্টদের একটা মেইন জিনিস হচ্ছে কথা শোনে, তারা তোমার প্রবলেমটাকে অবিশ্বাস করবে না, হাসবে না, ঠাট্টা ইয়ার্কি করবে না, তোমাকে বলবে না দূর, এটা বলবে না, শুনবে, তোমার সমব্যথী হবে। এবং
মনে হবে হ্যাঁ তুমি যেটা বলছো সেটা আর সবারই কাছে, পৃথিবীতে আর সবারই কাছে বিশ্বাসযোগ্য না হতেই পারে, কিন্তু সেই মানুষটা তোমাকে বিশ্বাস করছে। এইটা প্রথম সেই ডাক্তারটা তোমার কাছ থেকে আদায় করবে, এই বিশ্বাসটা যে তুমি তাকে বন্ধু ভাববে। এবং তুমি এবং আমি সমস্ত কথা আমি কেএস দত্তকে বললাম, এবং কেএস দত্ত কয়েকটা ওষুধ দিলেন, যে বললেন তুমি এই ওষুধগুলো ট্রাই করো, আপনি এই ওষুধগুলো ট্রাই করুন, দেখুন আপনার বেবি তো ছোট, তো এমন কিছু আমাকে মানে ওষুধ দিলেন যেন আমার কোনো রকম খুব বেশি ঘুমও না হয়, বাচ্চাটাকে যেন আমি টেক কেয়ার করতে পারি। অথচ কিছু একটা হয়তো দিলেন, আমি তো নন মেডিকেল পার্সন, আমি কিছু বুঝবো না। তো ম্যাক্সিমাম ওষুধ ছিল টেনশন ফ্রি রাখার জন্য, এই রিলেটেড ওষুধ কিন্তু না। কারণ কোনোদিনই কোনো বইয়ে এরকম করে সিমটমস একদম গুছিয়ে সবসময় লেখা থাকে না যে এইরকম রুগীর মনে হবে এরকম এরকম ওষুধ দিয়ে দেবে। সাধারণত আমরা সিমটমস দেখে ডাক্তাররা রোগটাকে আন্দাজ করে যে এইগুলো থেকে, অতিরিক্ত স্ট্রেস থেকে, অতিরিক্ত টেনশন থেকে, অতিরিক্ত ডিপ্রেশন থেকে হয়তো এটা হচ্ছে, তাহলে অ্যান্টি ডিপ্রেশন বা যদি আমাকে অ্যান্টি স্ট্রেস একটা পিল দেওয়া হয় যেখানে আমার স্ট্রেস রিলিফ হবে, সেখানে সেসব ওষুধ দিলে আমি হয়তো এখান থেকে বেরিয়ে আসতে পারবো, কোপ আপ করতে পারবো। হয়তো উনি সেসব ভেবেই আমাকে ওষুধ দিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, 1 মাস যেতে না যেতেই ওই যে সন্ধেবেলা হলেই আমার একটা পাগলের মতন, বিশেষ করে সন্ধেবেলা হলে বা আমার অন্য সময় তো, আমি মিথ্যা কথা বলবো না, অন্য সময় তো যে হোটেলে গিয়ে হোটেলের বালিশ চাদর আমার হাজবেন্ডের কাছে, আমার হাজবেন্ডের কাছে আমাকে যদি মনে হতো ওর কাছে একটু ওকে জড়িয়ে ধরি, অনেকক্ষণ পর দেখেছি, আর আমি একটু গায়ে পড়া, আমি একটু আবেগপ্রবণ, আমার কাছে প্রকাশটা খুব ইম্পর্ট্যান্স রাখে। আমার ওই ভালোবাসা মনে মনে রাখলাম, আমার কাছে এটা কিন্তু খুব একটা মানে আমি খুব এক্সপ্রেসিভ। আমি অনেকক্ষণ দেখার পর আমি সে কে থাকলো কি না থাকলো তাতে আমার কিছু এসে যায় না, আমি তাকে কি জড়িয়ে ধরবো, দিয়ে বলবো যে খুব মিস করছিলাম, এই কথাটা বলবো। কারণ এই কথাটা না কোথাও গিয়ে হয়তো শুনতে খুব ভালো লাগে। সব সময় গুড ইভিনিং বিশালাক্ষী, সব সময় তোমাকে বুঝে নিতে হবে। আর আমার হাজবেন্ড হচ্ছে ঠিক উল্টো, ওর মধ্যে এক্সপ্রেশনটা কম, ওর মধ্যে ও আমাকে সেটা কাজে বোঝায়, ওর এত ডিউটিফুল, এত আমার জন্য করে, সারা জীবন মানে এতদিন ধরে করছে, ও অতটা এক্সপ্রেসিভ নয়, আর আমি ঠিক উল্টোটা। কিন্তু যখন ওকে জড়িয়ে ধরতে যাচ্ছি তখন আমার মনে হতো ওর গেঞ্জিতে মানে টি শার্টে কিছু লেগে আছে, রক্ত লেগে আছে, কিছুই না রক্ত, ওর হাতে, ওর এইখানটা। আমি জিজ্ঞেস করতাম তোমার কি সেভিং এর সময় তোমার কি কোনো রকম কেটে গেছে, বলতো না তো। তো যাই হোক, যে আমাদের বিয়ে দিয়েছিলেন সেই দিলীপ দা, উনি কিছু করলেন, উনি বলেছিলেন যে এমন কিছু করা হয়েছে তোমাকে যেটার জন্য এটা হচ্ছে বাড়াবাড়ি, এবং আমি কিন্তু ঠিক করে দেবো। 1 মাস পর যখন আমি কেএস দত্তের কাছে গেলাম তখন আমার সম্পূর্ণ রকমের প্রবলেম কিন্তু ঠিক হয়ে গেছে। তো ডক্টর কেএস দত্তও বলেছিলেন আমাকে একটা কথা, উনি খুব আস্তে কথা বলেন এবং খুব মানে কম কথা বলেন। উনি বলেছিলেন যে আমি না খুব অবাক হয়ে গেলাম, কারণ আপনি যেরকম প্রবলেম নিয়ে এসেছিলেন সেরকম প্রবলেম হয় না তা না, হয়, কিন্তু এত তাড়াতাড়ি একেবারেই বলছি না আপনার সেরে গেছে। এটা যে একটা আমি লাইভ করছি এখন, আমাকে ডেকো না, যাও এখান থেকে, যাও, পরে কথা বলবো। বারবার বলে এলাম, বারবার ছোট ছেলেটাকে বলে এলাম যে এদেরকে বলে দিতে। তো আমাকে এত তাড়াতাড়ি কিন্তু প্রবলেম থেকে বেরোনো যায় না। এটা আমার ডাক্তার হিসাবে যে কতটা ভালো লাগছে আমি নিজেও আপনাকে বোঝাতে পারবো না। তবে আমি নিজে খুব অবাক হচ্ছি, কারণ আমি আপনাকে খুব সামান্য, যেহেতু আপনি আমার কাছে প্রথম এসছেন, আমি আপনাকে খুব সামান্য ওষুধ দিয়েছিলাম। আমি ডোজ বাড়াতাম, মানে আপনাকে আমি রিভিউ করতে বলেছিলাম এই কারণে যে আমি ডোজগুলো আস্তে আস্তে বাড়াবো, কারণ প্রথমে আপনি সেই ডোজটা আপনি নিতে পারবেন না। এটা বোধহয় ঈশানী দেখছে। হ্যালো ঈশানী, ঈশানী কোনো কমেন্টস করছে না বলে আমি দেখতে পাচ্ছি না।
একদম। মানে আমি আমার কাজের মেয়েটাকে, যে মেয়েটা মাকে এখন দেখাশোনা করতে এসছে, বারংবার বলে এলাম ছোট ছেলেকে যে বলবি লাইভ করছি যেন আমাকে এখানে এসে না ডাকে, কিন্তু যে যার মতো। তো আমি ডোজ বাড়াবো ভেবেছিলাম, কারণ এর একটা কোর্স আছে। কিন্তু আপনি বলছেন যে আপনি পুরোপুরি সুস্থ। আপনি কি পুরোপুরি সুস্থ? এবং ওনার বিশ্বাস হয়নি। উনি আমার হাজব্যান্ডকে যেহেতু চিনতেন, কারণ ডাক্তার একজন ডাক্তারকে চেনে। হ্যালো সোনালি দি। তো উনি ওনাকেও আড়াল করে জিজ্ঞেস করলেন যে সত্যি কি ওনার প্রবলেমটা সলভ হয়ে গেছে? তা বললো হ্যাঁ, সেরে গেছে। এখন আমি জানি না যে ডাক্তারের ওষুধের জাদু, না যেভাবে আমাকে এই মধ্যে ফেলা হয়েছিল। কারণ যখন আমি সেই দিলীপদার কাছে গেলাম, যিনি আমাদের বিয়ে দিয়েছিলেন, উনি বললেন এটা এক ধরনের তন্ত্র, যেটা রক্ত দিয়ে করা হয়, নিজের শরীরে রক্ত। অর্থাৎ যে তোমার প্রতি এই ক্রিয়াকলাপটা করবে, এটা একটা কি পার্টিকুলার নামও বলেছিলেন, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, এবং উনি বেঁচেও নেই যে আমি ওনাকে জিজ্ঞেস করে তোমাদেরকে বলবো। তাহলে আমি সন্ধ্যাবেলাতেই ফোন করতাম, জিজ্ঞেস করতাম যে ওটা কি ছিল। কারণ আমি যখন ঠিক করছি যে এটা আজকে বলবো, কারণ এটা তোমাদেরকে কখনো আমি কোনো জায়গাতেই বলিনি, তাহলে আমি নিশ্চয়ই ওনাকে জেনে নিতাম, কিন্তু উনি বেঁচে নেই। এটা যে তোমার পুরো অ্যাপ্লাই করেছে, কে অ্যাপ্লাই করেছে সেটা মোটামুটি আমাকে, আমি বললাম না আমার হাজব্যান্ডের সব থেকে কাছের জন আমার শ্বশুর বাড়িতে, বারবার করে সেই মানুষটার কে সেটা বোঝানোর কোনো দরকার নেই। হ্যালো তাপস। কিন্তু যিনি এটা অ্যাপ্লাই করেছেন, মানে তোমার উপর তার প্রচন্ড রকমের রাগ, মানে বি অ্যাওয়ার, তুমি সাবধান থাকো, কারণ সে কিন্তু এতে থেমে যাবে না। সে কিন্তু তোমাকে ওয়াচ করছে, যে যেমন দেখাচ্ছে সোনালি দি ওয়াচিং দেখাচ্ছে না, ওয়াচ করার দেখে যে সোনালি উর্মি রায়চৌধুরী ইজ ওয়াচিং দেখাচ্ছে। তো ইনি তো আমাকে ভালোবেসে ওয়াচ করছেন। আর যিনি আমার পুরো তন্ত্রটা করেছিলেন, উনি ভালোবাসার অপোজিট কি বলবো, মন্দ বেশে ওয়াচ করছেন যে আমি কতটা তড়পাচ্ছি, কতটা কষ্ট হচ্ছে, কতটা আমার সংসারটা ভাঙছে এবং কতটা অসুস্থ হচ্ছে। এবং তার জন্য উনি তন্ত্রটা করেছিলেন নিজের শরীরে রক্ত দিয়ে, হয় হাত কেটে, না হলে কিছু একটা দিয়ে, মানে টপ টপ করে রক্ত পড়বে, তারপরে এই কাজটা হবে। এবং এই কাজটাকে যখন তোমার কাছ থেকে তোমাকে সারাতে হবে, সেই ক্ষেত্রে হয় তোমার নিজের শরীরে রক্ত লাগবে, না হলে যিনি তোমার হয়ে কাজটা করছেন তার শরীরে রক্ত লাগবে। এবং দিলীপদা আমাকে প্রথমে এগুলো কিছুই বলেননি, এবং দিলীপদা আমাকে কোনো দিন কোনো রকম মানে এরকম কোনো টেনশনে ফেলতে চাননি সেই সময়। তো গোল্ডি তোমাকে সবাই ডাকছে, তো হ্যাঁ হ্যাঁ তাকাও, সবাই ডাকছে, হ্যাঁ তাকাও। তো উনি নিজের শরীরে রক্ত দিয়ে এটা থেকে আমাকে বাঁচিয়েছিলেন। দেখো, যেহেতু জিনিসটা আমরা হানাটেলসে অনেক রকম অদ্ভুত ব্যাপার, অদ্ভুত বিষয় নিয়ে আমরা আলোচনা করি, এটার মানে এই নয় যে আমরা কাউকে অন্ধবিশ্বাসে বিশ্বাসী হতে বলছি, কাউকে কুসংস্কার আচ্ছন্ন হতে বলছি, বা আমি যেটা বলছি সেটাকে একদম জোর করছি বিশ্বাস করার জন্য না। আমি বলছি আমার জীবনের একটা অভিজ্ঞতা হিসাবে। যদি বিশ্বাস করতে না চাও, যদি সেটাকে একটা এন্টারটেনমেন্ট পারপাসে হিসেবে নাও, যে গল্প বলছি, গল্প শুনছো, রূপকথার গল্প নিতে পারো, রূপকথার গল্পে রাজকুমারী অবশ্যই তাহলে আমি। কিন্তু কিছুটা হয়তো সাবধানতা, যে কিছু জিনিসের ব্যাখ্যা আমরা হয়তো করতে পারি না, কিন্তু কিছু জিনিস আমাদের জীবনের কিছু সময়, কিছু মূল্যবান সময়কে ওলট পালট করে দেয়। এবং কতটা ওলট পালট আমার জীবনে এই আমার শ্বশুর বাড়ির বিরোধিতা, এবং পার্টিকুলার সেই কয়েকজন আর কি, যারা আমাকে হাজব্যান্ডের কাছ থেকে আমাকে শরীর দূরে রাখতে চেয়েছিল। এই যে আমাদের নামটা বারবার ভুলে যাচ্ছি কেন, এক্ষুনি নামটা বললাম ওর,
পারমিতা না, নামটা ভুলে যাচ্ছি, অলোক। তো এই যে অলোক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, উনি দেখছেন, তো উনি এমআর হিসাবে আমার সঙ্গে ওনার পরিচয় হয়েছিল, আমার হাজব্যান্ডের কাছে উনি আসতেন, কিন্তু উনি আমার খুব বন্ধু, উনি অনেকটাই জানেন, অনেক কথাই আমার জীবনে উনি জানেন। তো জানতো যে এই ঘটনাগুলো আমাকে কতটা কষ্ট দিয়েছে একটা সময়, কত প্রেসিয়াস টাইম আমার কেড়ে নিয়েছে। তাই প্রার্থনা করব এবং রিকোয়েস্ট করব, যাদের এই ধরনের মনোভাব, কাউরির সঙ্গে যদি কাউরির পছন্দ না হয়, যদি কাউকে মেনে নিতে খুব কষ্ট হয়, বা কাউরির প্রতি কাউরির যদি খুব রাগ থাকে, সামনাসামনি সে রাগটা প্রকাশ করো, সামনাসামনি শত্রুতা করো, কিন্তু প্লিজ এমন কিছু করো না, যাতে তার জীবনটাই তছনছ হয়ে যায়। কারণ এরকম ঝড় যে আমাকে কতবার আমাকে সামলাতে হয়েছিল, এবং সামলাতে কত কি যে তছনছ হয়ে গেছে। যারা আমার খুব কাছের, তারা ব্যাপারটা জানে যে আমি কতটা সত্যি কথা বলছি। এবং এই প্রসঙ্গে যে গল্পটা বলবো, যে দিলীপদার কাছে, আমি লাইভে আছি, পরে কথা বলছি। হ্যাঁ, তো এই প্রসঙ্গে তখন দিলীপদার কাছে যখন আমি খুব কেঁদেছিলাম, যে দিলীপদা দেখুন এত ক্ষতি আমার হয়ে গেল, এরকম আমার আর হবে না তো এরকম, তখন কিন্তু আর কিচ্ছু মনে হচ্ছে না, তখন আর অনেক তখন দিলীপদা আমাকে একটা ঘটনা শুনিয়েছিলেন। সেই ঘটনাটা বলি, তোমাদের কমেন্টস না আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেখতে পাচ্ছি এবার। দিলীপদা গল্প বলেছিলেন যে সেম একটা কেস দিলীপদা তার 3 বছর আগে একটা কেস হ্যান্ডেল করেছিলেন। তারাও আমার না সত্যি ওদেরকে নিয়ে লাইফে অসুবিধা হয়ে যাচ্ছে। এই চুকার 1 মিনিট ধরো তো, আমি মাহিকে না কোলে নিয়ে আসি, তাহলে মাহিকে কোলে নিয়ে এলে না ও চুপ করে থাকে। হ্যাঁ, সরি ফর দিস ডিস্টারবেন্স। এরা এত বদমাশ হয়ে গেছে না, মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। লাই পেয়ে না একদম না, আদর করে এখন কোনো লাভ নেই, আমাকে খুব বিরক্ত করছো তুমি। নতুন একটা বিবাহিত মানে সদ্য বিবাহিত একটা দম্পতি তাদের কাছে এসেছিল, তার হাজবেন্ডই তার কাছে এসেছিল দিলীপদার কাছে, এবং একটা অদ্ভুত ঘটনা শুনিয়েছিল। বিয়ের অষ্টমঙ্গলা থেকে ঘুরে আসার পর তার বউটার নাম ছিল কল্পনা। তা সেই ভদ্রলোক প্রথমে একা এসেছিলেন দিলীপদার কাছে, এবং হ্যালো পিয়ালি, তো ওরে বাপরে পিয়ালি, তুমি চিন্তা করতে পারবে না, তুমি হলে বোধহয় পিটিয়ে শেষ করতে, মানে কিরকম জ্বালাচ্ছে মাহি আমাকে, তুমি কল্পনা করতে পারবে না। তো আরে বৈশাখ মাসে একটা কীর্তন বেরোয় আমাদের এখানে সন্ধ্যেবেলা, এটা আমাদের রীতি, আমাদের রাস্তায় কীর্তন বেরোয়, সেই কীর্তন যাচ্ছে। আরে তোর বাবার রাস্তা নয়, এটা সরকারের রাস্তা। এত বলবস কেন রে, প্রত্যেক দিন দাঁত দেখাচ্ছে, দাঁত দেখো। এত বদমাস কেন রে, দাঁত দেখো মাই, দাঁত দেখো। হ্যাঁ এবারে কামড়ায় আমাকে, ভাবতে পারো। হ্যাঁ, তো
সেই সদ্য বিবাহিত যারা তারা এসেছিল যে অষ্টমঙ্গলা থেকে, না অষ্টমঙ্গলা থেকে আসার পর হঠাৎ করে একদিন রাত্রিবেলা শুয়ে আছে সেই মহিলা, মানে তার বউ কল্পনা, সেই ভদ্রলোকে সেই না গো এই পরের দিন থেকে ওদেরকে সামনে রাখবো না, আজকে একটু সহ্য করে নাও, এর পরের দিন থেকে ওদেরকে সরিয়ে রাখবো, কারণ ওরা না মানে যোগ্য নয় ওদেরকে লাইভে রাখার, প্রচন্ড অসভ্যতা করছে। আসলে ওই একটা অচেনা মেয়ে কাজ করে, তাকে গোল্ডি একদম পছন্দ করে না, সেই মেয়েটার আচার আচরণ ওর পছন্দ না, সেই কারণে এরকম করে। কি হচ্ছে কি? তো না গো বিশালাক্ষী, আমার লজ্জার শেষ নেই জানো, মানে তুমি হাসছো ঠিকই, আমার কান্না পাচ্ছে জানো তো। এইবার আমি বুঝতে পারছি যে তুমি কেন, তুমি তো একটু চিৎকার করলেই সরি সরি করো, তোমার কিচ্ছু করে না ওগুলো। আর এইরকম লাইভের মাঝখানে এরকম ডিস্টারবেন্সটা আমি আর নিতে পারছি না, এদের অসভ্যতাটা মানে মাথার উপর দিয়ে জল বইছে আমার। লাইভ করবো কি গো, গল্প করবো কি, গল্পটা তো ভুলিয়ে দিচ্ছে। ওরকম হ্যালোকে ছোট্ট কাগজের মতো করে কুচি কুচি করে কাটি আমি, আমার বিরক্ত লাগে। হ্যালো বলছে আমাকে, আমি দেখাচ্ছি মজা, তারা কিছু জানে তো কিছু করবো না, মানে আমি যদি কিছু বলি না বকি না, এটা খুব ভালো। আজ পিয়ালি হলে না, পিয়ালি যদি হতো, এই রূপশ্রী জানো তো, পিয়ালি যদি এরা হতো একদম সিধে করে দিত পিয়ালি। আমি পারি না, এই কি বলবো, ও দেখো 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 কদিন আগে রূপশ্রী দেখো, যার অপারেশন করিয়ে আনলো, দেখো দেখো দেখাচ্ছি দেখো। না আমি অন্য জায়গায় লাইভটা করি, মেরেই ফেলবো, যা যা হয় হবে। শয়তানের বাচ্চা কোথাকারে। তুই বুঝতে পারছ আমি যেই আমি একটা কাজ করি, তোমরা আমাকে একটু দাঁড়াও, একটু সহ্য করো, আমি এখানে লাইভ করতে পারবো না, 1 মিনিট। এখানে অসম্ভব লাইভ করা, অসম্ভব লাইভ করা। এখন সুখের থেকে শান্তি ভালো। ওখানে এসিটা পাচ্ছিলাম, দরকার নেই, ওখানে এসিটা পাচ্ছিলাম বলে আমি ওখানে লাইভটা করছিলাম, আর এখানে এসিটা কে চালাচ্ছে? এখন একটা এসি চলছে, থাক এখানে লাইভটা করি। হ্যালো, দেখতে পাচ্ছ? হ্যালো, দেখতে পাচ্ছ তো আমাকে? হ্যাঁ, এবার গল্পটা বলি নিশ্চিত। এবার ওরা চেঁচাক, যা খুশি করুক, আমি চলে এসেছি অন্য জায়গায়। এখানে একটাও ফ্যানও চলবে না, কিছুই চলবে না, গরম লাগবে, কিন্তু অ্যাটলিস্ট গল্পটা শান্তি করে বলতে পারবো। দিলীপদা যেটা বলেছিল সেটা হচ্ছে, সদ্য বিবাহিত একজন ভদ্রলোক এসেছিলেন, যে অষ্টমঙ্গলা থেকে আসার পর যখন ওরা একসঙ্গে ঘুমোচ্ছে, কোনো একদিন ভোরের দিকে ওনার বউ হঠাৎ করে লাফিয়ে ওঠে। তা ওরা জড়িয়ে ধরে শুয়ে আছে, একে অপরকে আলিঙ্গন করে একদম কাছে নিয়ে শুয়ে আছে, খুব আবেগ, নতুন বিয়ে হয়েছে, সদ্য সদ্য মাখো মাখো প্রেম, একে অপরকে চোখে হারাচ্ছে, তখনও পর্যন্ত ঝগড়াঝাটি শুরু হয়নি। তো যদিও ঝগড়াঝাটি থাকলেও তার মধ্যেও একটা মিষ্টতা থাকে, সম্পর্ক শুধু মাধুর্য জানতে হয়। ঝগড়াঝাটি মানে কি সম্পর্কের দূরত্ব? তা নয়, অধিকার বোধ থেকেই মানুষ মানুষকে বকে, মানুষ মানুষকে ভুল করলে তাকে শাসন করে। তো বউটা যখন পুরো লাফিয়ে উঠছে, তখন বললো যে কি হয়েছে তোমার?
তা বললো আমি না স্বপ্ন দেখলাম একটা কালো রোমশ বিড়াল না আমার গায়ে ঝাঁপিয়ে পড়লো। তো সেই শুনে ওই কল্পনার যে হাজবেন্ড সে না খুব হেসেছে যে আরে তুমি এমন করে লাফিয়ে উঠেছো, আসলে ওটা বিড়াল না, ওটা আমি, এরকম করে ভয় দেখিয়েছি। মানে দিলীপ দা আমাকে ঠিক এইভাবেই উনি বুঝিয়েছিলেন, কারণ খুব রসিক ছিলেন। দিলীপ দার মধ্যে এত মানে সেন্স অফ হিউমার ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। দিলীপ দা খুব এক্সপ্রেসিভ ছিলেন। না গো, ফ্যান চালালে না সাউন্ড আসে পিয়ালি, ওতে কি হয় লাইভে একটা কথা বলছি তো গল্পটা শুনতে খুব অসুবিধা হয়। আমি কষ্ট করতে রাজি, যখন যে কাজটা করব তখন সে কাজটা ডেডিকেশন থাকবে আমার। কিন্তু এই চেঁচামেচি, আমি শুধু ওদেরকে দেখার কেউ নেই বলে ওদের সঙ্গে লাইভ করি, কিন্তু আমি নেক্সট দিন থেকে ওদের সঙ্গে লাইভ করব না। আমি এইভাবেই এখানে লাইভ করব, কারণ আমি ও ঘরে এসিটা বন্ধ করার টাইম পেলাম না, তো এই ঘরে এসিটা চালালে আমার লোড পড়ে যাবে, পারবো না আমি করতে। কারণ একই বাড়িতে দুটো এসি বেশি চলে না, নিচে যদি কেউ ভুল করেও চালায় তাহলে পুরো একদম অন্ধকার হয়ে যাবে এক্ষুনি। দরকার নেই, এই গরমে যেটুকু আছে সেটুকু থাক, আর আমার অত কষ্ট হয় না। তো এরকম উনি ওর বর বলেছে যে তুমি আমাকে, ওটা বিড়াল নয়, আসলে তুমি আমাকেই দেখেছো। তো এরকম হলো। তারপরে একদিন বন্ধুর বাড়িতে বিয়ের পর নেমন্তন্ন করেছে বন্ধু, যে মানে আত্মীয়দের মধ্যেই আর কি, আত্মীয় কাম বন্ধু, মানে হয় এরকম আর কি ব্যাপার, যে বিয়ের পর আমরা প্রত্যেকটা বিয়ের বাড়িতে বিয়ের পর ওই দুজনকে খেতে বলে, নেমন্তন্ন করতে বলে। তো নেমন্তন্ন করতে বলে এবং সেখানে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে যায়ও। এই প্রসঙ্গে একটা অন্য কথা মনে পড়ে গেল, যাই হোক, একবার আমি খুব বেঁচে গেছিলাম এর থেকে। তো সেখানে ওরা গেছে নেমন্তন্ন খেতে এবং রীতিমতো টেবিলে মিষ্টি টিষ্টি, বিয়ের পর আমাদের বাঙালিদের কি খুব আনহেলদি খাবার আমরা দিই, এত মিষ্টি এত কিছু দেয়া হয়, ভাজাভুজি জিনিসপত্র আমরা দিই, যেটাতে শরীরের পক্ষে খুব ক্ষতি। আর অল্প বয়সে মানুষ সেগুলো ভালোভাবে খাচ্ছে, তার উপর আবার মাংস ভাত, মানে মাংস পোলাও ওইগুলো তো আছেই। আর সব থেকে বাজে কম্বিনেশন হচ্ছে মাংসের সঙ্গে পায়েসের কম্বিনেশন, যেটা যে ডেঞ্জারাস। যাই হোক, আগেই ওদেরকে ভাজাভুজি কিছু দেওয়া হয়েছে, বোধহয় কিছু একটা দেওয়া হয়েছে, যাই হোক খাচ্ছে। হঠাৎ করে টেবিলটাকে একদম এরকম করেও মেয়েটা উঠে পড়লো, ছোট্ট টি টেবিলের মতন কিছু, মানে স্ন্যাক্স দিয়েছে ওদেরকে। তো সবাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে, ব্যস্ত হয়ে গেছে, নতুন বউ নেমন্তন্নে এসছে। তো বলছে কি রে, লাফিয়ে পড়লো আমার গায়ে, ঠিক এরকম করে বলেছে। তখন বলছে না তো, বলছে হ্যাঁ, কি একটা কালো মতো গেল, কি একটা লাফিয়ে পড়লো আমার গায়ে, এটা এক্ষুনি গেল তাই বলেছে। তখন সবাই বলেছে না কিছু না, তার মধ্যে প্লেট টেটগুলো পড়ে গেছে, চারিদিকে মিষ্টি পড়ে আছে, সিঙ্গারা পড়ে আছে, জলের গ্লাস ভেঙে গেছে, কাঁচের গ্লাসে জল দিয়েছিল, একটা এম্বারাসিং মুহূর্ত। সেই সময় ওরা যা সরি টরি ওর বর বলেছে, ও সরি বলেছে, কিন্তু ওর কিন্তু তখনও বুকের মধ্যে কাঁপছে, যে ও দেখেছে স্পষ্ট যে একটা লোমশ কালো কিছু ওর গায়ের উপর লাফিয়ে পড়ছে। ও ভেবেছে ওদের বাড়িতে পোষ্য আছে, সে হয়তো খাবার দেখে ওকে অ্যাটাক করেছে, মানে খাবে বলে, ওকে অ্যাটাক করেনি, খাবারটা খাবে বলে। তো সেদিনকার মতো যাই হোক, তারপরে ডিনার ফিনার করে কোন রকমে এসছে, কিন্তু ওর বর ওকে রাস্তায় বলেছে, বারবার ওর দিকে তাকাচ্ছে আর বলছে আর ইউ ওকে। তো বলছে হ্যাঁ অ্যাবসলিউটলি ফাইন, তাই বলছে। তারপরে কিন্তু কিছুক্ষণ পর বলছে একটা কথা বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তো বলছে হ্যাঁ বলো। তো বলছে আমি না আজকে ওই রকম একটা কালো বিড়াল দেখলাম। তা বলছে কিরকম? তা বলছে যে ওই যে সেই দিন স্বপ্নে দেখেছিলাম, সেরকম একটা কালো বিড়াল দেখলাম যে আমার গায়ের উপর লাফাচ্ছে, বিশ্বাস করো আমি কিন্তু দেখেছি। এইবার আমার হাজবেন্ডকে যদি আমি এটা বলতাম, আমার হাজবেন্ড কিন্তু একটু হাসতো না, আমার হাজবেন্ড কিন্তু শুনতো, বিশ্বাস করতো, কারণ ওই মানুষটা এরকম, ও বিশ্বাস করে। এ হো হো করে হেসেছে, এ বলছে তোমাকে না আমার মনে হয় তোমাকে কালো বিড়াল তোমার প্রেমে পড়েছে, কালো বিড়াল রূপে সে আসছে, তুমি স্বপ্নে দেখছো। তো বলছে দেখো ওদের অতগুলো গ্লাস ভেঙে গেল, প্লেট ভেঙে গেল, ওটা আমাদের নিজেদের লোক ব্যাপার না। যাই হোক, সেদিনকার মতন পরিস্থিতি ঠিক হয়ে গেছে। তারপরে আবার কিছুদিন সংসার। তারপরে
বেশ ভালো মতন চলছে ওদের মধ্যে, রোম্যান্স কেমিস্ট্রি ভালোভাবেই চলছে, সংসারে কাজও অল্প অল্প শিখছে। ও একটা স্কুলে কাজ করতো মেয়েটা, সে স্কুলেও মর্নিং স্কুল ছিল সেখানেও জয়েন করেছে, কারণ সেটা ওর বাড়ির কাছেই। এটা যেহেতু লাভ ম্যারেজ, সেহেতু ওই কাছাকাছি ওদের বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি। তারপরে একদিন ছেলেটা একটা মিটিং ছিল, একটু রাত্রিবেলায় রাত্রিবেলায় ফিরেছে। ফিরে দেখছে যে মেয়েটা, ওর মা দরজা খুলে বলছে, দেখ তোর বইয়ের কাণ্ড, দেখ কি করছে। তখন বলছে কি করছে, তা বলছে কল্পনাকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না যে কিচ্ছু নাই। ও শুধু বলছে চারিদিক থেকে বিড়ালের কান্না শুনছে, আর বিড়ালের একটা ম্যাও ম্যাও ডাক শুনছে, আর সেই লাঠি নিয়ে তখন থেকে ও সারা বাড়ি শুধু পায়চারি করছে যে বিড়ালটাকে ও তাড়াবে, কারণ ওই শব্দটা নাকি শুনতে পাচ্ছে না, কারণ ক্রমাগত ওর কানে স্পষ্ট হচ্ছে শব্দটা, মানে আস্তে আস্তে হচ্ছে, স্পষ্ট হচ্ছে, আবার কোনো সময় মানে খুব দূর থেকে শব্দ এলে যেরকম মনে হয় সেরকম হচ্ছে, মানে অস্পষ্ট হচ্ছে, কোনো সময় খুব স্পষ্ট হচ্ছে, কোনো সময় খুব জোরে হচ্ছে। ও না কোনো মতেই শব্দটা টলারেট করতে পারছে না, যেটা ম্যাও 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 একটা এরকম আওয়াজ, আর তার সঙ্গে অনেক সময় বিড়ালের কান্না, কিছুতেই ও নিতে পারছে না। তখন ওর হাজব্যান্ডের মনে না এটা কোথাও খটকা লেগেছে, কারণ ওর মা তো আর জানে না স্বপ্নের ঘটনাটা বা সেদিনকার ওই বাড়িতে গিয়ে কি করেছে মেয়েটা কল্পনা, ওর মা জানে না। তখন ও তাড়াতাড়ি করে ওকে এরকম করে ঝাঁকিয়ে বলেছে যে সত্যি বলো তো কি হয়েছে, তোমার কি কিছু মানে টেনশন যাচ্ছে, তুমি কি এই বিয়েটা করে সুখী না, তুমি কি আমার সঙ্গে কোনো রকম প্রবলেমে পড়ে আছো, তুমি কি সত্যি আনহ্যাপি। তখন বোঝা মানে ও একটা ধন্দের মধ্যে আছে। তখন বলেছে না 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 না, তুমি খুব ভালো, বিশ্বাস করো, তুমি খুব ভালো, আমি খুব সুখী। তাহলে তুমি এরকম করছো কেন, এরকম পাগলামি করছো কেন, এবার তো সত্যি সত্যি মনে হচ্ছে একটু আমাদের কাউকে কনসাল্ট করা দরকার, মানে ডাক্তার কনসাল্ট করা দরকার। তা বলছে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। তো বলছে আমি সমস্যার কথা বলিনি, অনেকে কি হয় একটা নতুন জীবন, একটা অভ্যস্ত জীবন থেকে বেরিয়ে নতুন জীবনে আসতে গিয়ে নতুন জীবনটা অ্যাকসেপ্ট করতে অনেকের সময় লাগে, অনেকে নিতে পারে না। বা আমার আড়ালে তুমি হয়তো, আমার মা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে কিন্তু তুমি তো আমার মা বাবাকে মিস করছো, বা তুমি হয়তো আমার পরিবেশটাকে মানিয়ে নিতে পারছো না, বা তুমি হয়তো মানে অকারণে ভয় পাচ্ছ। তুমি আমার মা সব জানে যে তুমি খুব আদরে মানুষ হয়েছো, তুমি তেমন কোনো কাজ জানো না সংসারে, তুমি কোনো কাজ পারো না, তুমি একটু লেট রাইজার, এটা নিয়ে কোনো সমস্যা হবে না আমাদের বাড়িতে, তোমাকে আমি বারবার বলছি তুমি এসব নিয়ে টেনশন করো না, তুমি টেনশন করছো, এরকম করে বারবার ওকে বোঝাচ্ছে। ও কিন্তু বারবার বলছে না আমি টেনশন করছি না, আমি তোমাদের প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমার এটা হচ্ছে কেন আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, সেদিন তো হলো। তারপরে একদিন ওর বর খেতে বসছে ওর সঙ্গে, একই জায়গায় খেতে বসেছে। তো ওর বর, ওর শ্বশুর, ও শাশুড়ি, এবং ওদের বাড়িতে কিন্তু কোনো পোষ্য নেই, হঠাৎ করে ওর হাজব্যান্ডকেও বলছে কেউ না এরকম করছে। আর সেদিন ছিল ওর হাজব্যান্ডের জন্মদিন। তো ওর মায়ের মেজাজ গরম হয়ে গেছে, মানে পায়েসের বাটি ফাটি উল্টে গেছে, এবং ওর মা অনেক রকম রান্না করে ওকে খাওয়াচ্ছে ছেলেকে, কারণ রাত্রে ওদের পার্টি আছে, দুপুরবেলায় ঘরোয়া যেটা একটা মার কাছে ছেলের যেটা খাবার আর কি রান্না। তো কেন খাবে না, তুমি কি করলে খাবারটা এরকম করে সরিয়ে দিয়ে এরকম করে দিচ্ছ, কি করছো তুমি, তোমার অনেকদিন ধরে অনেক বাড়াবাড়ি সহ্য করছি, তোমার ভাল লাগছে না আমার। তখন বলছে না, ওর খাবারের প্রতি হেঁটে গেল। তখন বলছে কি হেঁটে গেল, তখন কল্পনা আর বলতে পারছে না যে বিড়াল, কারণ ওই বিড়াল কথাটা উচ্চারণ করতে গিয়ে ওরও মনে হয়েছে যে রিপিটেডলি কিন্তু আমি বিড়ালকেই দেখছি, আমি বিড়ালকে স্বপ্নে দেখছি। আমি সেদিনও বন্ধুর বাড়িতে খেতে গেছিলাম, সেদিনও বিড়াল দেখেছিলাম।
আমি আজকেও দেখলাম আমার হাজবেন্ডের খাবারের উপর দিয়ে একটা যেন কালো একটা চার পা, ঠিক বিড়ালের যেমন হয়, কি কুকুরের পা তো অনেক লম্বা হয়, বিড়ালের পা ছোট ছোট হয়। একটা বিড়ালের পায়ের একটা শেপ দেখলে বুঝতে পারা যায়, থাবা সবকিছু প দেখলে বুঝতে পারা যায়। তা সেটা যে ও যাচ্ছে সেটাও বুঝতে পেরেছে, সেটাও ও কিন্তু আর তখন লজ্জায় বিড়াল বলতে পারেনি। যাই হোক, ওর হাজবেন্ড বলছে না না না, ও হাজবেন্ড তো ওকে জানে যে ও টেনশন করছে এসব নিয়ে, এবং ওর মাও সেদিন রেগে গেছে, কিন্তু ওর হাজবেন্ড খুব ধৈর্যশীল। তো ও বলছে না কোনো ব্যাপার না মা, ওকে বকো না, ও ভয় পাবে তোমাকে তাহলে আরও, এমনিতেও খুব ভীতু, কোনো দরকার নেই, আমি আবার নিয়ে নিচ্ছি বলে আবার ও খাবার টাবার গুছিয়ে ওর মাকে খুশি করার জন্য, মানে তখন ওরও গলা দিয়ে আর খাবার নামছে না, কিন্তু কারণ ওর তো মাথায় তখন মাল্টিপল চিন্তা ঘুরছে, তখন ও খাবারগুলো গুছিয়ে আবার খেতে বসেছে। যাই হোক, সেদিন তো হয়ে গেল দুপুরটা খাওয়া, তারপরে রাত্রিবেলায় বন্ধুদেরকে নিয়ে একটা জমকালো পার্টি, সেখানে নানা রকম খাবার, সেটা বাইরে থেকে অর্ডার করে আসা, সেখানে কিন্তু কোনো প্রবলেম হলো না, সেখানে ড্রিঙ্কস, সেখানে নানা রকম মিউজিক, ডান্স, খুব সুন্দর কাটলো। এবং সেই এত সুন্দর একটা সময় কাটলো ওদের নিজেদের মধ্যে, যে বিয়ের পর প্রথম বরের জন্মদিন, সকালের যে একটা নেগেটিভিটি সেটা কিন্তু ও ভুলে গেল। এরপরে ওর যেটা হতো সেটা হচ্ছে যে আমি পয়েন্টসগুলো লেখা আছে বলে আমি দেখছি। এরপরে যেটা ওর হলো সেটা হচ্ছে যে ও স্নান করতে গেলে ওর মনে হতো যে কিছু একটা পায়ের ছাপ, মানে বাথরুমে পায়ের ছাপ ও দেখতে পাচ্ছে। ও ভয় কিন্তু বলতো না, ওর মনে একটা দৃঢ় ধারণা ছিল যে কোনো একটা প্রাণী বাড়িতে আছে যে ওকে ভয় দেখায়, যার পায়ের ছাপ দেখতে পাচ্ছে এবং তার লোম দেখতে পাচ্ছে। ইভেন ওর বরকে যখন এনে ডাকাতো, মানে ওর শাশুড়িকে বলার ক্ষমতা ছিল না, তখন কিন্তু ওর বর এসে দেখতো যে কিছুই নেই, কোথাও কিচ্ছু নেই, কিন্তু ও দেখতো। তারপরে একদিন যেটা হলো সেটা হচ্ছে ও নখ ডাকতো বড় বড়, ও বারবার নখটা এরকম করে দেখছে। হঠাৎ করে নখটা দেখতে তোর মনে হলো যে ওই নখ প্রাণীদের বড় হয়ে গেলে, যারা প্রাণী পোষে যেমন পিয়ালি, পারমিতা, এরা যারা পোষ্য পোষে তারা জানে যে নখ যদি বড় হয়ে যায় নখটা কি হয়, বেঁকে যায়। আমাদের মানুষেরও হয়, কারণ যারা গিনিস বুকে রেকর্ড যাদের আছে, বা এই যে কলকাতায় আগে নকরাজ ছিল একজন, তার কথা শুনেছি আমরা, শুনেছি আর কি, আমি দেখিনি কোনোদিনও, কারণ নকরাজ যখন ছিল তখন আমার জন্ম বোধহয় হয়নি। তো ওই ছবি দেখেছি নখগুলো বেঁকে বেঁকে যায়। তো ও না হাতটা এরকম করে দেখছে নেল পালিশ পরে, ওর হঠাৎ করে মনে হচ্ছে হাতের উপর দিয়ে নখগুলো এরকম করে বেঁকে বেঁকে আছে। ও তাড়াতাড়ি করে এরকম করে নেল পালিশের ইয়েটা, বটলটা কি ফেলে দিয়েছে। তারপরে দেখছে কিছুই নেই, হাতটা যেমনকার তেমনি। তখন ওর নিজের সম্বন্ধে যেটা আত্মবিশ্বাস সেটা কোথাও গিয়ে ওর মানে আস্তে আস্তে যেন চলে যাচ্ছে। সব থেকে যেটা মেজর প্রবলেম ওদের জীবনে হয়েছিল সেটা হচ্ছে ওর হাজব্যান্ডকে, যেদিন ওর হাজব্যান্ড ওর কাছে এসেছিল এবং হাজব্যান্ডের যে হাতের এই অংশটা ওর কাছে, যখন ওর হাজব্যান্ড ওকে এই জায়গাটা ওকে এইভাবে ওকে ধরে একটা ভালো কথা বলে ওকে বিছানায় বসাচ্ছে, খুব ক্লোজ একটা মুহূর্তে ওর মনে হয়েছিল এই অংশটার হাজব্যান্ডের হাত না, যে বলছে আমার গায়ে না পুরো কাঁটা দিচ্ছে। আমি বোঝাতে পারছি কিনা জানি না, পুরো গায়ে না আমার কাঁটা দিচ্ছে। মনে হয়েছিল কোনো কালো লোমশ হাত। এবং সেটা যখন ও ঝটকা দিয়ে সরিয়ে, ও যখন চোখটাকে একদম এইরকম করে সে চেপে রেখে একদম চিৎকার করে না 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 করে সে চিৎকার করেছিল, তখন তো আদর করা বা সুন্দর মুহূর্ত বাদ দাও, ওর হাজবেন্ড তখন ওকে, মানে ওর হাজবেন্ড চাইছে না যে সেই শব্দটা বাইরে গিয়ে পৌঁছক কোনোভাবে, ওর মা বাবা শুনতে পাক। কারণ দেখো, পছন্দটা যেহেতু ওর হাজবেন্ডের, ও পছন্দ করে বিয়ে করেছে, সেহেতু ওকে ভালো প্রমাণ করাটা, মা বাবার কাছে প্রিয় করাটাও দায়িত্বটার হাজবেন্ডের। এখন একটা যদি এরকম পাগলের তকমা লেগে যায় তাহলে মুশকিল। আর কে কতটা নিতে পারে, কার মধ্যে কতটা কে নেওয়ার ক্ষমতা আছে, সবাই তো সবসময় সবটা বোঝে না। এবং তুমি নিজেকে দিয়ে বোঝো না কেন, তোমরা নিজেদের দিয়ে বোঝো। আজকে আমাদের সঙ্গে যদি কেউ এরকম আচরণ করতো তাহলে আমরা কি তাকে সহজভাবে নিতে পারতাম? হ্যাঁ, তাকে নিতে পারতাম যদি সে আমার খুব প্রিয় হতো,
কিন্তু ওর মা বাবা কিন্তু ওকে চেনে না, ওর ছেলের পছন্দে শুধু হ্যাঁ দিয়েছে এবং বিয়েটা হয়েছে। ওর হাজবেন্ড তারপর থেকে মানে বেশ কিছুবার যখনই ওর ক্লোজ হওয়ার চেষ্টা করেছে, সববারে নয় কিন্তু কোনো না কোনো সময় ওর হাজবেন্ডের মুখ, না হলে হাজবেন্ডের হাত, না হলে হাজবেন্ডের পিঠে হাত দিয়ে ফিল করা, যে লোমশ একটা গায়ে আমি হাত দিচ্ছি, মানে প্রাণীর গা যেমন গরম হয়, যেমন লোমশ হয়, হ্যালো প্রিয়াঙ্কা, সেই রকম একটা কিছুতে আমি হাত দিচ্ছি। এবং তখন ওর সমস্ত কিছু মানে ওদের মধ্যে সমস্ত সম্পর্ক, হ্যাঁ হ্যালো তনু, আজকে দেখেছি, বাপ রে বাপ, তুমি আমার লাইভে আসো আর তোমাকে আমি দেখতেই পাই না। এই যদি আমি এখনই ট্যাপটা না করতাম তাহলে দেখতে পেতাম না। হ্যাঁ একদম সর্বনাশ সোনালি দিয়ে। হ্যাঁ হ্যালো হ্যালো প্রিয়াঙ্কা। তো আর আমাদের নন্দিতা, আমাদের যে এই আমাদের হানাটেলসে পরিবারে একজন সদস্য, নন্দিতার ছেলে স্বর্ণাভ, ওর জন্মদিন, আমাদের সবার তরফ থেকে ওকে জন্মদিনে অনেক শুভেচ্ছা। অন্যদিন লাইভে থাকে, অনেক অনেক আশীর্বাদ, অনেক বড় হও, অনেক বেঁচে থাকো এই কামনাই করি। আজকে লাইভে থাকতে পারছে না কারণ ওর ছেলের নিশ্চয়ই বার্থডে পার্টি চলছে। তো যাই হোক, ওর হাজব্যান্ডকে শেষের দিকে সবসময় মনে হতো যে একটা লোমশ হাত, লোমশ পা, ওর পিঠে হাত দিয়ে মনে হতো লোমশ কিছু। এবং তখন ওরা এই যে ভদ্রলোক দিলীপ দা বললাম, ওনার কাছে গেছিল। ওরা কিন্তু কোনো ডাক্তারের কাছে যায়নি, ডেকেছিল কিনা আমি জানি না, ওরা দিলীপ দার কাছে এসেছিল। এবং যেটা জানা গেছিল সেটা শুনলে আরো ভয়ঙ্কর। সেটা হচ্ছে ওদের ওর হাজবেন্ডকে একটা মেয়ে পছন্দ করত, ওই সেম পাড়ায় ওদের অপোজিটেই থাকতো, কিন্তু ওর হাজবেন্ড কোনোদিনই সেই মেয়েটাকে পাত্তা দেয়নি। সেই মেয়েটার নাম ছিল রঞ্জনা, এবং রঞ্জনার মধ্যে একটা ভীষণ রুক্ষতা ছিল যেটা ওর হাজবেন্ডকে কোনোদিনই টাচ করেনি, মানে ওকে কোনোদিনই পছন্দ হয়নি, ভালো লাগেনি, এত রুক্ষতা, এত উগ্রতা। এবং রঞ্জনা এই নানা রকম জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতো, সেখানে প্ল্যান চেট থেকে আরম্ভ করে কোনো জিনিসই বাদ যেত না। মানে ওর যত এই কি বলবো, যেগুলো স্বাভাবিক মানুষ করতে ভয় পায়, যেগুলো একটা কোনো নেগেটিভিটি, যেগুলো ফুল অফ নেগেটিভিটি, সেগুলোকে নিয়ে, আমি প্ল্যানচেটটাকে নেগেটিভিটি বলছি না, তবুও তো প্ল্যানচেট কোনো পজিটিভ জিনিস নয়। আমি লাইভ করছি। তো এইরকম ও এরকম নানা রকম করতো, নানা রকম জিনিসপত্র এরকম করতো। এবং ও বিয়ে করার পর রঞ্জনা ওর উপর একটা ব্ল্যাক ম্যাজিক করেছিল। ব্ল্যাক ম্যাজিকটা করেছিল এমন করে, যেটা জানার কথা ছিল না। দিলীপদা এমনই একজন মানুষ ছিলেন যিনি কাজ করতেন এবং সোর্স লাগাতেন, অদ্ভুত ওনার সোর্স ছিল। মানে তুমি যদি বলো যে আমার এই জিনিসটার খবর লাগবে, যে এইখানে কাকে দিয়ে কাজটা করানো হয়েছে, দিলীপদার এত চ্যানেল ছিল, দিলীপদা কিন্তু ঠিক খোঁজ বার করে দিত। এবং সব থেকে কথা আদান প্রদান হয় কাজের লোককে দিয়ে। দিলীপদা ওদের বাড়িতে ওদের যে কাজের লোক ছিল আর ড্রাইভার ছিল, তাকে হাত করেছিল রঞ্জনার, এবং তাদেরকে একটা, সবাই টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু ওরা হয়তো হয়েছিল। তো হ্যাঁ একদম এটা জেলাসি থেকে, যে আমাকে বিয়ে করলো না, আমাকে রিজেক্ট করলো, আমি ওদের জীবনটা তছনছ করে দেবো। এবং সেই ড্রাইভার এবং কাজের লোক দুজনেই, ড্রাইভারকে দিয়ে কালো বিড়াল একটা ধরে এনেছিল, এটা ড্রাইভার বলেছিল। এবং ড্রাইভারকে দিলীপদা একটা মোটা অঙ্কের টাকা দিয়েছিল, যে আমি এই টাকাটা দিলাম তোমাকে, হয়তো ওর কাছে সেটা মোটা অঙ্কের, যে তোমাকে টাকাটা দিলাম, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কোনোদিনও কোনো কিছু অস্বাভাবিক কাজ ওর জন্য করেছো? মানে বিড়াল উল্লেখ করেনি, কিন্তু কোনো অস্বাভাবিক কাজ তোমার মনে হয়েছে যে দিদির জন্য কোনো কাজ করেছো অস্বাভাবিক, যেটা তোমার কাছে ঠিক মনে হয়নি, অস্বাভাবিক লেগেছে?
তখন বলছি কেন আপনি জিজ্ঞেস করছেন এগুলো? বলছি কেন জিজ্ঞেস করছেন তুমি সেটা জানো, আমি কোন লাইনে তুমি জানো, এবং তুমি না বলো তোমাকে আমি এটা দিচ্ছি, তুমি মিষ্টি খেও, তোমার বাড়িতে মিষ্টি নিয়ে যাও, কিন্তু তুমি না বলো আমি তোমার ক্ষতি করবো। কারণ আমি জানতে পেরেছি, মানে মিথ্যে করে বলেছি, জানতে পেরেছি যে তোমরা কিন্তু ইনভলভ আছো এর মধ্যে। তখন বলেছিল হ্যাঁ রঞ্জনা ম্যাডাম আমাকে বলেছিল একটা কালো বিড়াল ধরে দিতে, মানে যে কালো বিড়ালের মধ্যে কোনো কোনো স্পটই থাকবে না, পুরো কুচকুচে কালো বিড়াল হবে ক্রমশ। তা সেই বিড়ালটা আমি একদিন ধরে দিয়েছিলাম, রাস্তা দিয়ে আমি খুঁজে খুঁজে বার করেছিলাম। সেই বিড়ালটাকে কিন্তু পরবর্তীকালে ম্যাডামের বাড়িতে আর দেখিনি। আমার জিজ্ঞেস করার উচিত হয়নি। আমি একদিন শুধু বলেছিলাম ম্যাডাম বিড়ালটাকে কি পুষবেন আপনি? বলেছিল তোমাকে যেটুকু বলা হয়েছে সেটুকু তুমি করো, তার বাইরে তুমি কোনো কৌতূহল প্রকাশ করবে না। তা আমি চাকরি যাওয়ার ভয়, যেহেতু এদের বাড়িতে ভালো একটা মাইনে পাই, আমি কিন্তু আর এটা ব্যাপারে বলিনি। এবং প্লিজ আপনিও কিন্তু এই জিনিসটা আপনি কিন্তু বলবেন না যে আমি আপনাকে বলেছি তাহলে আমার চাকরি চলে যাবে, না আমি বলবো না। আর কাজের মেয়েটা যে ওর সঙ্গে সবসময় থাকতো, তাকে দিয়ে দিলীপদা যে করেই হোক না কেন স্বীকার করতে বাধ্য করেছিল। সে টাকার বিনিময়ে তো বটেই, এবং ভয় দেখিয়ে জোর করে সেই বিড়ালকে ওই রঞ্জনা কেটে সেই বিড়ালের রক্ত নিয়ে এই মেয়েটার প্রতি একটা অদ্ভুত ব্ল্যাক ম্যাজিক করেছিল। এবং এই কাজের মেয়েটা এদের বাড়িতেও আসতো। নতুন বিয়ের পর রঞ্জনা যখন শাড়ি মেলা থাকতো, শাড়ি, তখন শাড়িটা আঁচল কাটেনি, কিন্তু মানে আঁচল কাটলে বুঝতে পারা যায় যে শাড়িটা কাটা, তাহলে সেই শাড়িটা পরবে না। জাস্ট সুতো কাটলেও সমান কাজ হয়। এটা দিলীপদা আমাকে বলেছিল যে যারা আঁচল কাটে, হ্যাঁ আঁচলটা কাটলেও তো, আঁচল কাটা মানে তো সে তো বুঝতে পারলো সে তো আর শাড়িটা পরবে না। কিন্তু কেউ যদি সুতোটা কেটে দেয়, সেই সুতো নিয়ে যদি কোনো কাজ হয়, হ্যাঁ পৃথিবীতে ছেলের অভাব, সত্যি তাই, মানে বিশালাক্ষী সত্যি পৃথিবীতে মনে হয় ছেলের অভাব। আর আমার কথা হচ্ছে যে আমাকে পছন্দ করে না, ডেসপারেশনটা মানে কি বলতো, যে আমাকে পছন্দ করে না, অনেক সময় মানুষের রিজেকশনটা নিতে পারে, রিজেক্ট করাটা নিতে পারে না, কিন্তু তোমাকে দুটোকেই অ্যাকসেপ্ট করতে হবে। মানে অ্যাকসেপ্টেন্সিটাও যেমন তোমার জীবনে আসবে, রিজেকশনটাও তোমার জীবনে আসবে। আমাকে আমার জীবনের অনেক বলবো না, আমার জীবনের একজন যার সঙ্গে আমি প্রথম প্রেমের অনুভূতি পেয়েছিলাম, তাকে তো বলতেই পারিনি ক্লাস 5-এ, সেটা বলতেই পারিনি, সেটা বাদ দাও। বড় হওয়ার পর যখন যাকে প্রথম মনে হয়েছিল যে মানুষটা আমাকে ঠিকঠাক, শুধুমাত্র ফোনে কথা হতো, দেখাও হতো কলকাতায়, কিন্তু আমার ফ্যামিলি সমেত, আমি কোনো একা দেখা করার আমার সাহস ছিল না, তখন আমি ভীষণ ভীতু ছিলাম। সেই মানুষটা যখন আমাকে রিজেক্ট করেছিল, তখন সারা রাত আমি বসেছিলাম। সেদিন আমি প্রথম রাত ভোর হতে দেখেছিলাম, কিন্তু অ্যাকসেপ্ট করতে হয়েছিল, কারণ অনেক কিছু অ্যাকসেপ্ট করতে হয়। আমার কারণটা মানে অস্বাভাবিক ছিল, হয়তো আমার থেকে অনেক ট্যালেন্টেড, অনেক সুন্দরী, হ্যাঁ অনেক সুন্দরী, অনেক ট্যালেন্টেড একজনকে পেয়ে, এবং সে যেহেতু অভিনয় জগতে ছিল, সে ভদ্রলোক ছিলেন ডিরেক্টর, এবং তার মনে হয়েছিল তার লাইনে এই যে মেয়েটার সঙ্গে তার নতুন আলাপ হয়েছে, তাকে দিয়ে অনেক কিছু করানো যাবে, এবং সেই তাকে পেয়ে আমাকে রিজেক্ট করেছিল। আমি একটা প্রশ্ন কিন্তু করার সাহস ছিল না সেই মুহূর্তে, যে কেন করলে আমার সঙ্গে। কারণ আমার কাছে মনে হয়েছিল, সাহস বলবো না, আত্মসম্মান, যে রিজেক্ট করছে সেখানে আর কোনো প্রশ্ন না, চলে এসো। সেখানে নো রিকোয়েস্ট, নো ঘ্যানর। যে মানুষ একজন মানুষকে পেয়ে ভুলে যায়, ভাগ্যিস তার সঙ্গে আমার ভবিষ্যৎ জীবন তৈরিই হয়নি কখনো। এবং সেই যে মেয়েটাকে চান্স করিয়ে দিয়েছিল, পরবর্তীকালে জাতীয় পুরস্কার পেয়েছিল সে সিনেমায়, কিন্তু আমি এর বাইরে আর নাম বলতে পারবো না, এটা যেহেতু পাবলিক ব্যাপার। সেই মেয়েটি আমারই বয়সী, আমার থেকে 2 বছরের বড় হতে পারে, হ্যাঁ আমার থেকে 2 বছরের বড় ছিল, হয়তো 2-3 বছরের বড় ছিল।
জাতীয় পুরস্কার পেয়েছিল, প্রচণ্ড ট্যালেন্টেড ছিল মেয়েটা। ওই ওকে প্রথম টিভি মানে হাত ধরে ওর কাজটা শিখিয়েছিল, টিভিতে ওকে একটা ব্রেক দিয়েছিল, তারপরে ও সিনেমায় চান্স পায়। এবং সেই মেয়েটা প্রথম লাথি কাকে মেরেছিল জানো তো? ওই ছেলেটিকে প্রথম লাথি মেরেছিল ওই ছেলেটি। ওকে বিয়ে না করে, ওকে ডিচ করে, ওকে সিঁড়ি বানিয়ে উপরের দিকে উঠেছিল। তো এটা কর্মফল, এটা কিছুই না, এটা কর্মফল। তো সেই ক্ষেত্রে রঞ্জনা সেটা মেনে নিতে পারেনি। রঞ্জনা কি করেছিল, না হতেই পারে বাবার একজন বন্ধু, কি বলছো তনু? আমার এক সময় আমি যখন এক জায়গায় ভাড়া থাকতাম, আমার আজকে ভাবলে খুব অবাক লাগে, ভাড়া থাকতাম না, তখন নিজের বাড়িতেই থাকতাম। আমার পিসির সঙ্গে যার বিয়ে ঠিক ছিল, সেই ছেলেটার সঙ্গে বিয়ে হয়নি। ভুল বললাম, আমার প্রথম প্রেমের অনুভূতি ক্লাস 5-এ আসেনি, তুমি আমাকে মনে করিয়ে দিলে। আমার তখন 5 বছর বয়স, যখন আমি তখন প্রথম তাকে দেখেছি। কিন্তু তাকে লাস্ট দেখেছি ক্লাস 8-এ পড়ার সময়। প্রথম প্রেম অনুভূতি কি সেটা আমার তাকে দেখে প্রথম আমি বুঝতে পেরেছিলাম। আমার পিসির সঙ্গে যার বিয়ে ঠিক ছিল, ছোট পিসির সঙ্গে, কিন্তু ছোট পিসির সঙ্গে তার বিয়ে হয়নি। সেই ছেলেটিকে আজ অবধি আমি ফেসবুকে খুঁজে বেড়াই, আজ অবধি। হ্যাঁ, তনু তো একদম মানে চাঁদ, স্নিগ্ধ। কাজী তনু প্রপোজ করলে, ওই একটা নিঃশব্দ বলে সিনেমা আছে না অমিতাভ বচ্চনের, জিয়ার সঙ্গে করেছিল, যদি না দেখে থাকো নিঃশব্দ দেখে নিও। ওই ঘটনা ঘটে যেত, বাবার বন্ধু পাগল হয়ে যেত, বা না না সবাই জোকস পার্ট, আমি এটা ঠাট্টা করলাম। নিঃশব্দ বলে একটা সিনেমা আছে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। মানুষ কখন কাকে কেন ভালো লাগে কেউ বলতে পারে না, কিচ্ছুতেই কেউ ব্যাখ্যা দিতে পারে না। সেখানে আমার থেকে বয়সে সে 20 বছরে বড় হতে পারে, 20 বছরে ছোট হতে পারে, এখানে কোনো লজিক কাজ করে না। যাই হোক, রঞ্জনা এই ব্ল্যাক ম্যাজিকটা করেছিল, এবং কার সাহায্যে করেছিল? ওই কাজের লোকের সাহায্যে। কালো বিড়ালকে কেটে তার রক্ত দিয়ে, অনেক কিছু ছিল তার মধ্যে, অনেক কিছু ছিল তার মধ্যে, এটা মেইন ছিল, যার জন্য সবসময় কালো বিড়াল দেখত। তো দিলীপদা, যাই হোক, সেই মেয়েটাকে, সেই কল্পনাকে দিলীপদা অনেক কষ্ট করে সেই জায়গা থেকে উদ্ধার করেছিল। হ্যাঁ, অবশ্যই তার জন্য একটা সাদা বিড়ালকে কাটেনি, কোনো প্রাণের বিনিময়ে প্রাণ নেয়নি। দিলীপদা সবসময় নিজেই স্যাক্রিফাইস করতো, নিজেকেই কষ্ট দিত, যার জন্য দিলীপদা অনেক ক্ষতি হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে দিলীপদা তাকে সুস্থ করে বের করেছিল। একটা প্রসঙ্গক্রমে কত প্রসঙ্গ মনে পড়ে যায়, মানে এই যে প্রসঙ্গটা বলতে গিয়ে প্রসঙ্গটা মনে পড়ে গেল, প্রথম ভালো লাগা, রিজেক্টেড হওয়া। তো সেইগুলো না মেনে নেওয়ার মতন গার্ডস থাকা চায়, যে আমাকে যেমন লোকে অ্যাকসেপ্ট করবে, আমাকে রিজেক্ট করবে বেশি। আমাকে তো লোকে বেশি রিজেক্ট করেছে অ্যাকসেপ্ট করার থেকে। তো এখন আমি আমার বরকে বলি, তুমি কি আমাকে বিয়ে করতে? তোমাকে আমি জোর করে বিয়ে করেছি। তো এটাও আমার রিজেক্ট হতে হয়নি, মানে আমাকে একসময় বলেইছিল তোমাকে আমার বিয়ে করা হবে না, মানে কপালটা বুঝতে পারছো। কিন্তু এই লোকটাকে আমি ছাড়িনি, আমার বরটাকে, কারণ আমি জানতাম যে এরকম মানুষ আমি পাবো না, আমাকে সহ্য করার মতন এত ধৈর্য বা এরকম মানুষ আমি আর পাবো না। আমার বাবার পরে যাকে আমি পেয়েছি, ও এর বেলায় ঘাড়ে একদম সেই বেতালের মতন সেই চেপে বসেছিলাম, একে আর আমি ছাড়তে দিইনি। একে আমি কোনো মতেই কোনো মূল্যেই ছাড়তে দিইনি। এও রিজেক্ট করেছিল আমাকে, এর থেকে আর কি উদাহরণ দেব। যাই হোক, কেমন লাগলো লাইফটা বলো। তবে দুটোতেই আমি হ্যাপি এন্ডিং বললাম, দুজনের প্রতি খুব ঝড় গেছে। আগের যে গল্পটা বললাম সেটা আগের আমার প্রতি বললাম, সেখানেও আমি সেরে উঠেছিলাম, এবং এখানে বললাম আমি কল্পনার কথা, কল্পনাকেও দিলীপদা কিন্তু সারিয়ে তুলেছিল। আজকে লাইফটা হয়তো একটু লেন্দি হলো, একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে গেল। অন্য সময় যখন লাইভ করব তখন আমি ওদের সঙ্গে আর লাইভ করবো না, কারণ ওরা বড্ড বেশি চেঁচামেচি করছে, যেটা আমি নিতে পারছি না। এই যে আজকে আমি এলাম চেঞ্জ করে, দেখো ভুলেই গেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে যে এই গরমেও, এত গরমেও আমি উইদাউট ফ্যান বসে আছি। এসিটা ভুলে যাও, ভুলেই গেছি, মানে এত ভালো লাগছে গল্প করতে।
হ্যাঁ, তাই মনে হয় আমার জন্যই ছিল। কিন্তু সত্যি সত্যি উর্মিদি আমি জোর করে বিয়ে করেছি, সত্যি সত্যি জোর করে বিয়ে করেছি। ও আমাকে বিয়ে করতে, শেষের দিকে আর বিয়ে করতে চাইতো না। আমাকে বোধহয় দেখে দেখে পুরনো হয়ে গেছিল। বিশ্বাস করো, বিশ্বাস করো তনু, একদম আমাকে অ্যাকসেপ্ট করার থেকে আমাকে রিজেক্ট করার সংখ্যা বেশি। আমার জীবনে এত অসংখ্য লোক আমার পিছনে ছুটেছে, কিন্তু আমি যার পিছনে ছুটেছি, এত অসংখ্য লোক আমার পিছনে ছুটেছে, এটা কোনো গর্ব করে বলছি না, এটা হয়েছে আমার সঙ্গে। তাদেরকে আমার ভালো লাগেনি, কিন্তু যার পিছনে আমি ছুটেছি সেই আমাকে রিজেক্ট করেছে। এটা একদম মানে অতি বাস্তব, অতি কষ্টের মধ্যে দিয়ে বললাম কথাটা, এটা খুব দুঃখের। তো না গো না, রিজেক্টেড বেশি হয়েছি। বাবা দাঁড়াও, আজকে লাইভের এই বিশালাক্ষী তুমি আছো কিনা আমি জানি না, আজকে এই যে কমেন্টসগুলো আমি না স্ক্রিনশট করে রেখে দেবো, দিয়ে সেটাকে প্রিন্ট আউট করবো, দিয়ে আমার বরকে দেখাবো, দেখো আমি এই বয়সে কত কমপ্লিমেন্ট পাচ্ছি। এরকম এখন এটা আমাদের গ্রামের, এটা আমাদের জায়গার একটা বিশেষত্ব। এখন তো আমি মধ্যমগ্রামে নেই, এখন মুর্শিদাবাদে আছি। সারা বৈশাখ মাস, আজকে বোধহয় বৈশাখ মাসের শেষের দিন, তো এই ধুলোট বলে এটাকে, এই খোল কীর্তন নিয়ে যায় এবং রাস্তায় লোকে দাঁড়িয়ে থাকে। এদের যারা যায় তাদেরকে কি করে বলতো, তাদেরকে আহ্বান করে। কি করে আহ্বান করে জানো? গঙ্গা জল ছেটায়। এখন ওরা হাঁটছে তো, ওদের রাস্তার যে ক্লান্তি, সেটাই যে জলটা মুখে পড়ছে ছেটাচ্ছে, তাতে কি হয়, ওদের ক্লান্তিটা দূর হয়। ওদেরকে জল খাওয়ানোটা পুণ্য বলে মনে করে, জল বাতাসা নিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, তারপরে তোমার প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকে, প্রদীপ নিয়ে পাখার বাতাস করে। মানে যারা এইভাবে কীর্তন করতে করতে যায়, খোল কীর্তন করতে করতে, তারা কিন্তু রাজকীয় সম্বর্ধনা পায়। এটা কিন্তু এখনো আমাদের এই দেশে আছে। এবং কদিন আগে আমি আমার ছেলের সঙ্গে চা খেতে বেরিয়েছিলাম, সেটা ছবি পোস্ট করেছিলাম আমি। সারা বৈশাখ মাস জুড়েই হয়। সেদিন আমি শুধু মোবাইলে ছবি এগুলো তুলতে পারিনি, কিন্তু আমার ইচ্ছে করছিল মোবাইলে তুলতে। মানে এই ভিডিওটা সত্যি কথা বলতে কি, এখনো যেগুলো আছে গ্রাম বাংলায়, আমাদের এখানে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা এখনো আছে। এবং আমি তো খুব গ্রামের রাস্তা দিয়ে গেছি, আমি যেখানে থাকি প্রপার সেখানটা এতটা নেই। আমি যেখানে গেছিলাম সেখানে দেখছি রীতিমতো তাদেরকে জল ছেটানো হচ্ছে, বাতাসা খাওয়ানো হচ্ছে, পাখার বাতাস দেওয়া হচ্ছে। পারলে একটা কি করে করবো, আজকে তো বৈশাখ মাসের শেষ দিন। আমার যে সেদিন কি ভুল হয়ে গেল বিশালাক্ষী, আমি কি বলবো। আমি সেদিন মানে ওর বাইকে ছিলাম, পারতাম না তা না, আমার ছেলেকে তো আমি যেখানে থামতে বলি সেখানেই থামবে। আমি দাঁড়িয়ে যদি ভিডিওটা করতাম, সেটা একটা খুব দেখানোর মতো হতো। ঠিক আছে, নেক্সট টাইম এরকম ভিডিও পেলে অবশ্যই, মানে যেগুলো খুব এখনো বাঁচিয়ে রেখেছে আমাদের গ্রামের মানুষজন, সেগুলো ভিডিও পেলে অবশ্যই আমি আর ভুল করব না। এবং নেক্সট বার বৈশাখ মাসে যদি আমি বেঁচে থাকি, তাহলে এরকম ভিডিও খানা টেলসে শেয়ার করব। আজকের মতো এইটুকুই থাক। শুভরাত্রি।